আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে বিসিএস ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে মঙ্গলবার আর আমরা পড়ছি প্রথম আলো। তো প্রথম আলোর হোম পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। এই ক্ষুদ্র ঋণ হচ্ছে একটি আর্থিক পরিষেবা যা দরিদ্র বা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তৈরি করা হয়েছে, যারা হচ্ছে প্রচলিত ব্যাংক থেকে হচ্ছে ঋণ পায় না। এবং এই ঋণ নেওয়ার জন্য কিন্তু আপনার কোনো হচ্ছে জামানতের প্রয়োজন হয় না। ডক্টর মোহাম্মদ ইউনুস এই ক্ষুদ্র ঋণ এর প্রবর্তক এবং তিনি 2006 সালে এর জন্য হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছে। তা আমাদের একটু কমেন্ট সেকশনে জানান যে গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি কোন ধরনের ব্যাংক। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হামাস এবং ইসরায়েলের বন্ধু বিনিময় ভাষণের সময় হট্টগোল। তো নেসেট হচ্ছে কি, নেসেট হচ্ছে আপনার ইসরায়েলের হচ্ছে যে আইনসভার নাম হচ্ছে নেসেট। এই নেসেট ভাষণ শেষে মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে শান্তি সম্মেলনে যোগ দেন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রস্তাবিত হচ্ছে 20 দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে কিন্তু গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে। এখানে এই তথ্যটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে 6 দফার প্রস্তাব প্রধান উপদেষ্টার। আচ্ছা, তিনি কিন্তু হচ্ছে 3-0 হচ্ছে মতবাদের প্রবক্তা এবং রিসেন্টলি হচ্ছে খাদ্য সংস্থা কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি হচ্ছে কথা বলেছেন যে আমরা যে 6 দফা অনুসরণ করতে পারি। তো এই 6 দফা নিয়ে একটু বিস্তারিত পড়ছি। বৈশ্বিক খাদ্য ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের 6 দফা প্রস্তাবে অধ্যাপক ইউনূস প্রথমেই বলেন, যুদ্ধ বন্ধ করুন, সংলাপ করুন এবং সংঘাতপূর্ণ অঞ্চলে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করুন। দ্বিতীয় প্রস্তাবে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে অর্থায়নের অঙ্গীকার পূরণ করতে হবে, জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে টিকে থাকার সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে হবে। তৃতীয় প্রস্তাবে তিনি বলেন যে আঞ্চলিক খাদ্য ব্যাংক গঠন করা এবং খাদ্য সরবরাহ চেইন স্থিতিশীল রাখতে হবে। চতুর্থ প্রস্তাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণ কৃষি উদ্যোক্তা ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়ন, অবকাঠামো ও বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে সহায়তা দিতে হবে। পঞ্চম যে প্রস্তাব, তিনি রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং ষষ্ঠ প্রস্তাবে প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ নিশ্চিত করতে হবে, বিশেষ করে গ্লোবাল সাউথের উদ্যোক্তা এবং তরুণ কৃষকদের জন্য এই সম্ভাবনা কিন্তু নিশ্চিত করতে হবে। তারপর প্রধান উপদেষ্টা কী করেছেন, তিনি এই WFF অনুষ্ঠানের ফাঁকে প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে হচ্ছে বৈঠক করেছেন। তো আপনারা ব্রাজিলের প্রেসিডেন্টের নামটা কিন্তু মনে রাখতে পারেন, এই তথ্যটি ইম্পর্টেন্ট। তো আমরা পড়ছি হচ্ছে প্রথম আলো। তো এই কলামটি হচ্ছে আপনার লিখেছেন হচ্ছে ফারদিন আল হাসান। তো অপুষ্টি রোধে হচ্ছে বাংলাদেশি খাবার বিশ্বসেরা উদ্ভাবনের তালিকায়। তো রিসেন্টলি ICDRV হচ্ছে একটা খাদ্য হচ্ছে তৈরি করেছে, সেটা হচ্ছে MDCF2, যেটা বিভিন্ন খাবারের মিশ্রণ। এই মিশ্রণ হচ্ছে ছোলা, তারপরে আপনার সয়াবিন, চীনাবাদাম ও কাঁচকলা। তো এটা যারা অপুষ্টিতে ভোগে তাদের জন্য একটা ভালো হচ্ছে আদর্শ খাবার হিসেবে বিশ্ব উদ্ভাবনের তালিকায় স্থান পেয়েছে এবং তারা মনে করছে যে এটা টাইম ম্যাগাজিনের সেরা উদ্ভাবন তালিকায় স্থান পেয়েছে। তো এটা আপনারা মনে রাখতে পারেন, এটা নিয়ে রিসেন্ট যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো ICDRBর সবচেয়ে এখন পর্যন্ত যুগান্তকারী অর্জন হচ্ছে ওরস্যালাইন। তারা কিন্তু হচ্ছে কি বানিয়েছে, ওরস্যালাইন বানিয়েছে এবং যেটা অনেক শিশুদেরকে হচ্ছে বা অনেক মানুষকে কিন্তু তাদের জীবন হচ্ছে বাঁচিয়েছে। আচ্ছা, প্রতিদিন হচ্ছে পত্রিকায় একটা কলাম দেখতে পাই, সেটা হচ্ছে পিয়ার নিয়ে প্রচণ্ড আলোচনা চলছে যে পিয়ার ভালো হতে পারে, পিয়ার খারাপ হতে পারে। তো এখন বলছে যে পিয়ার পদ্ধতি কি রাজনৈতিক বিপর্যয়ের কারণ হবে কি না, এটা নিয়ে একটি কলাম লিখেছেন শামসুল আলম। তো বাংলাদেশে যে গণতন্ত্রের বিদ্যমান সংকট, এটা কিন্তু পদ্ধতিগত নয়, তিনি মনে করছেন এটা রাজনৈতিক সংস্কৃতিতে নিবদ্ধ। তো প্রথম পিয়ার হচ্ছে পৃথিবীতে হচ্ছে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পিয়ার পদ্ধতিতে 1899 সালে, এটা হচ্ছে বেলজিয়ামে। ঠিক আছে, নামটা মনে রাখতে পারেন। বেলজিয়ামে প্রথম হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, আপনাদের মনে রাখতে হবে। তো বর্তমানে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে নির্বাচন হয় সেই পদ্ধতি হচ্ছে ফার্স্ট
ফার্স্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হয় এবং এই পদ্ধতিতে একজন ভোটার শুধু তার নির্বাচনী আসনের একজন প্রার্থীকেই ভোট দিতে পারেন। কিন্তু বিদ্যমান বাস্তবতায় পিএর পদ্ধতিতে কোনো দলেরই এককভাবে ক্ষমতা না যেতে পারার সম্ভাবনাই বেশি, ফলে বাধ্য হয়ে জোট সরকার গঠন করতে হবে। তো এখন যে জোট সরকার গঠন করবে, যার ফলে কী হবে যে একটা অস্থিতিশীল নড়বড়ে সরকার গঠিত হবে এবং সহজেই জোট রাজনীতির জাতকলে পড়ে যে কোনো সময় ভেঙে যেতে পারে বর্তমান সরকার ব্যবস্থা। তো বাংলাদেশ এমনিতেই রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এটা একটা বড় সংকটে পরিণত হতে পারে যদি আমরা এর কোনো সুরা ভালোভাবে না বের করতে পারি। তারপরে আমাদের দেশ বহুদলীয় শাসন ব্যবস্থা প্রচলিত। তো একটা প্রশ্ন এসেছিল 47 BCS-এ, সেটা হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন। এটা আপনার সরকার ব্যবস্থা আমাদের একেন্দ্রিক বা কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা। এটা একটু মনে রাখ। তো সংসদীয় সরকার ব্যবস্থা এবং এটা আমাদের দেশে একেন্দ্রিক সরকার ব্যবস্থা রয়েছে। তো পিআর পদ্ধতি একটা ভালো আপনার কি ভোটের ভারসাম্য আনতে পারে, কিন্তু রাজনৈতিক ভারসাম্য নষ্ট করবে। এটা শামসুল আলমের মত। আচ্ছা, যাই হোক, আমরা পড়ছি প্রথম আলো। আমি দেখতে পাচ্ছি যে আগামী নির্বাচনে জেনজি হবে ওয়ার্ল্ড কার্স, এবং জেনজি জেনারেশন আসলে কত থেকে কত একটু কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, যাই হোক, আমি বলে দিয়েছি সেটা 1997 থেকে 2012, এবং 2012 থেকে 25 পর্যন্ত যারা, তারা আলফা জেনারেশন। ঠিক আছে, এই টাইমলাইনটা আপনাকে মনে রাখতে হবে। এরপর আপনার আমরা পড়ছি প্রথম আলো। এরপর যে তথ্যগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটি এটি যে গণভোটে বিভাজনের ঝুঁকি এড়ানোর উপায় কী, এটা লিখেছেন বুলবুল সিদ্দিকী। তিনি মনে করছেন আমাদের দেশে যে রাজনৈতিক দলগুলো এখনও নিজেদের ভেতর এক ধরনের টানাপোড়েন ও আস্থাহীনতার সংকটে ভুগছে। এখন জুলাই সনদের মধ্যে দিয়ে একটি ঐক্যমত্যে এগিয়ে যাওয়া আমাদের জন্য আশার আলো দেখায়। তো জুলাই সনদ 15ই অক্টোবর স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটি আরও 2 দিন পিছিয়েছে, 17 অক্টোবর স্বাক্ষরিত হবে বলে শোনা যাচ্ছে, কিন্তু এটা এখনও ফিক্সড না। আপনি একটু বলেন কমেন্ট সেকশনে যে বাংলাদেশের যে জুলাই ঘোষণাপত্র, সেটা কত তারিখ পাঠ করা হয়েছে এবং পাঠ কে করেছেন, এটা একটু দেন। এবং জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে, এটা একটু আমাদের কমেন্ট সেকশনে জানান। তো এই কলমটিতে বুলবুল সিদ্দিকী মনে করছে যে জুলাই সনদ তৈরির অন্যতম মূল লক্ষ্য দলীয় প্রভাবমুক্ত মানবিক রাষ্ট্র গঠনের মধ্যে দিয়ে নাগরিক অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের মধ্যে দিয়ে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা। আচ্ছা, গণভোটের মধ্যে দিয়ে যদি জুলাই সনদের বৈধতা নিয়ে আসা যায়, তবে যে পরবর্তীতে যে সংসদ আসবে, তারা কিন্তু জনগণের এই ম্যান্ডেটটাকে কিন্তু এটা বাস্তবায়ন করতে কিন্তু দায়বদ্ধ থাকবে। তবে এখন যে এই যে গণভোটের কথা চলছে, এই গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু এখন ঐক্যমত হয়নি। কেউ কেউ বলছে যে আপনার গণভোটটা নির্বাচনের আগে হতে হবে, আবার কেউ কেউ বলছে যে গণভোটটা নির্বাচনের দিন হবে। তো এখন যারা বিশ্লেষক, তাদের দাবি যে জনগণের জন্য যেন সহজ এবং বোধগম্য হয়। গণভোটের সময় একাধিক প্রশ্নের অবতারণা যেন না করা হয়, যেটা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। তাই জুলাই সনদ বাস্তবায়নের বিস্তারিত রূপরেখা প্রণয়নের বিষয়টি পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়াই সমীচীন হবে। নির্বাচনী সরকারের মাধ্যমে সংসদ বিশদ আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা গড়ে তোলার জন্য সর্বদলীয় ঐক্যমত্য গড়ে তোলার ব্যবস্থা বাস্তবসম্মত প্রক্রিয়া। তো এটা বুলবুল সিদ্দিকের মত। আমার কাছে এই মতামতটা খুব একটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। উনি এটা বিএনপির কেন্দ্রিক কথাবার্তা বলছে যে এটা পরবর্তী সংসদের কাছেই ছেড়ে দেওয়া ভালো হবে। তো এখানে বর্তমান সরকারের আসলে এই যে আমাদের যে অভ্যুত্থানের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কিছু ম্যান্ডেট অবশ্যই আছে। তারা একটা গণভোট কিন্তু আয়োজন করতেই পারে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের পদ্ধতি কী হতে পারে, এটা নিয়ে একটি কলাম আছে। তো বিশ্ববিদ্যালয়ে এখন সরাসরি যে পদ্ধতিতে শিক্ষক নির্বাচন হয়, সেক্ষেত্রে বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছে যে কিছু এর মধ্যে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। আপনারা কলামটি পড়তে পারেন। তো মাদাগাস্কারের প্রেসিডেন্ট গোপনে দেশ ছেড়েছেন। দেখতে পাচ্ছেন জ্যানজি আসলে কী শুরু করেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ, কিছুদিন আগে নেপালে হয়েছে, এখন আবার মাদাগাস্কার প্রেসিডেন্ট গোপনে দেশ ছেড়েছে 25শে সেপ্টেম্বর তরুণ প্রজন্মের নেতৃত্ব সরকার বিরোধী বিক্ষোভে।
ঠিক আছে? এটা রিসেন্টলি হয়েছে। তো এটার সর্বশেষ কোন দেশে হচ্ছে আপনার চ্যানচি বিপ্লব হয়েছে সেটা হচ্ছে মাদাগাস্কারে। এটা একটু মনে রাখতে পারেন। আচ্ছা তারপর আচ্ছা এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো এখন এখানে টমহক ক্ষেপণাস্ত্র যাচ্ছে ইউক্রেনে। এটা দিবেন হচ্ছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে। এটা একটা দূরপাল্লার হচ্ছে ক্ষেপণাস্ত্র এবং এটা সরাসরি নাকি কিয়েভে আঘাত করতে পারবে। তো আলাস্কাতে মার্কিন প্রেসিডেন্ট এবং হচ্ছে আপনার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটা মিটিং হয়েছে সম্ভবত গত মাসের 7 তারিখে। তো এই মিটিংয়ের পরে হচ্ছে কি হয়েছে, এই মিটিংয়ে দেখা যাচ্ছে যে আপনার এই যে আলাস্কাতে হচ্ছে যে মিটিং হচ্ছে, মিটিংয়ের পর কিন্তু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট চেষ্টা করেছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হচ্ছে যুদ্ধ বন্ধ করতে, কিন্তু তিনি যে তার যে সিদ্ধান্ত সেটা কিন্তু এখন অটল রয়েছেন। এবং এরপর হচ্ছে এখন হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট খেপেছে বলা যায়। তো এরই প্রতিক্রিয়া স্বরূপ তারা হচ্ছে ইউক্রেনকে আরও ভালোভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বলছে হচ্ছে প্রথম আলো 3 জনকে হচ্ছে অর্থনীতিবিদকে হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। তো যে কারণে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে 3 জনের নাম হচ্ছে জোয়েল ফিলিপ আগিও, তারপর হচ্ছে পিটার হাউচ এবং হচ্ছে আপনার জোয়েল মোকির। তো আমি হচ্ছে নোবেল প্রাইজ নিয়ে একটা আলাদা ভিডিও বানাচ্ছি, যেখানে এই বছর যারা বিভিন্ন বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছেন তাদের নিয়ে হচ্ছে আজকে একটা ভিডিও দেব, এবং সেখানে আমি তারা কেন নোবেল প্রাইজ দেওয়া হয়েছে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা থাকবে। তো নোবেল প্রাইজ রিলেটেড যে প্রশ্নগুলো আসতে পারে সেটা আশা করি কভার হয়ে যাবে, আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন। আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আজকের প্রথম আলো। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।